বিশ্বাস করো মা, অনেক চেষ্টা করেছি স্বল্প পরিচয়ে সেই কিশোরীটাকে ভুলে যেতে। কি হাস্যকর কথা না? আমি আমার চেয়েও 15 বছরের ছোট্ট একটা বাচ্চা মেয়েতে আটকিয়ে গেছি, যার সাথে আমার পরিচয় কিছুক্ষণের কথাবার্তার মধ্যে। কখনো কোনো ভালোবাসা সম্পর্কিত কথা ছিল না, কখনো সে আমার জন্য গভীর অনুরাগ অনুভব করেনি, কিন্তু তাকে পাওয়ার জন্যই আমার অসীম অভিপ্রায়। আমি ওর চেয়েও সুন্দর মাইয়া এনে দিব তোরে। দুনিয়ায় কি ওই একমাত্র সুন্দর মাইয়া নাকি? আমি সুন্দরী মেয়ে চাই না মা, আমাকে আমার মায়াবতীকে ফিরিয়ে দাও। জমিদার গিন্নি আর কথা বাড়াতে পারছে না। কে জানে ছেলেটা কবে এত গভীরভাবে চারুলতাতে আসক্ত হয়েছে, কবে চারুলতা পরিণত হয়েছে শিহাবের ভয়ানক আসক্তিতে। কথা বাড়াতে না পেরে তিনি উঠে চলে গেলেন। শিহাবকে এখন আর জোর গলায় দুটো কথা বলা যায় না, পাছে সে আবার অনেক দূরে চলে যায়। জমিদার গিন্নি চলে যাওয়ার পর শিহাব বাইরে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে চলে গেল গ্রামের একেবারে মাঝখানে অবস্থিত সেই বটগাছের কাছে। এখানেই প্রথমবারের মতো সাক্ষাৎ পেয়েছিল শিহাব তার স্বর্ণলতার। সেই সব স্মৃতি এখনো স্মৃতির পাতায় চির অমলিন। পুরনো সেই কথাগুলো মস্তিষ্কের এক পাশে খুব যত্নে সাজিয়ে রেখেছে শিহাব। এত বছর পরেও নিজের ভিতরে তার স্বর্ণলতার জন্য ভিন্ন জায়গা, ভিন্ন অনুভব, ভিন্ন অনুরাগ। শিহাবের চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, ভালোবাসা, আর কত কষ্ট দিবি তুই আমাকে? আমার এমন পাগলের মতো ভালোবাসা কি তোর চোখে পড়ে না? অন্যের সাথে কিভাবে সুখে আছিস তুই? একজন মানুষ যে প্রতিনিয়ত তোর জন্যই বেঁচে থাকে। আজও তোর অপেক্ষাতেই নিজের দিন গুনে। ফিরে আয় ভালোবাসা, ফিরে আয়। তার কত পুরাবি আমাকে? চোখের কোণে অশ্রু ভিড় করে। অব্যক্ত কষ্টগুলো আত্মপ্রকাশ করতে চায়, কিন্তু এদেরকেও নিজের ভিতর সযত্নে পুষে রেখেছে শিহাব। স্বর্ণলতার প্রতি তার অভিমান, সে ফিরে এলেই সকলে মিলে একসাথে নালিশ জানাবে তার কাছে। নিশ্চয়ই জানাবে। আচ্ছা, স্বর্ণলতা কেন তার হলো না? বয়সের কারণে কি? এমন কত শত উদ্ভট প্রশ্ন শিহাবের মনে হানা দেয় রোজ, কিন্তু উত্তর মেলে না। গগন পানে চেয়ে সে বিড়বিড় করে উচ্চারণ করলো, পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে নেব। মনে থাকবে? চারুলতা খুবই সতর্কতার সাথে নিজের বোরকা পাল্টে নিয়ে অন্য এক বোরকা পরে নিল। নিজের ব্যাগটা বদল করে ফেললো বান্ধবীর ব্যাগের সাথে। এখনই সুযোগ সকলকে ফাঁকি দিয়ে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার। 1 সপ্তাহ যাবৎ চারু এই দিনটার অপেক্ষায় আছে। শেষ পর্যন্ত সুযোগ হয়েই গেল এখান থেকে পালানোর। যত দ্রুত সম্ভব শতভাগ সতর্কতার সাথে হামিদের সাথে দেখা করতে হবে। চারু কোনো ঝুঁকি নিল না। চারু জানে ফোনের সাহায্যে লোকেশন ট্র্যাক করা সম্ভব, তাই ফোনটাও তার বান্ধবীর কাছেই রেখে দিল। কলেজ গেট থেকে বেরিয়ে সোজা একটা রিক্সা নিয়ে সেটাতে উঠে পড়ল। রিক্সা দিয়েই একেবারে বাড়িতে পৌঁছানো সম্ভব, কিন্তু এবারেও চারু ঝুঁকি নিল না। রিক্সা থেকে নেমে সিএনজিতে উঠে গেল। বাসার থেকে কিছু দূর আগেই সে সিএনজি থেকেও নেমে গেল। কোনোভাবে কেউ যদি তাকে ফলো করে বা ড্রাইভারগুলো যদি পুলিশের লোকও হয়, তাও যেন হামিদকে ধরতে না পারে, তাই এ প্রচেষ্টা। চারু আজও পুরোপুরিভাবে সাজিদকে বিশ্বাস করে উঠতে পারেনি। এতবার ঠকে এখন আর কাউকে বিশ্বাস হয় না চারুর। মিথ্যা দ্বারা হৃদয়টা এমন ভাবেই প্রতারিত হয়েছে যে সত্যকেও এখন মিথ্যে মনে হয়। চারু খুবই সতর্কতার সহিত এলোমেলো ভাবে চলে বাড়িতে পৌঁছে গেল। কেউ যদি ওকে ফলো করে থাকে, তাও বুঝতে পারবে না চারু ঠিক কোথায় গিয়েছে। নিজেকে ধাতস্থ করে ধীর হস্তে কলিং বেল বাজালো চারু। কিছুক্ষণের মাঝেই দরজা খোলা হলো। দরজাটা খুলেছে ফাতেমা। চারুকে দেখেই ফাতেমা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার এখনো বিশ্বাস হচ্ছে না সত্যি চারু তার সামনে। কেমন আছো ভাবি? ফাতেমা এবার চারুকে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। ঘটনার আকস্মিকতায় কিছুটা চমকে উঠল চারু। ফাতেমার কি হয়েছে? এভাবে কেন কাঁদছে সে? ফাতেমা নিজে নিজে বিলাপ করতে শুরু করলো।
আমারে মাপ কইরা দাও চারু। আমি এতদিন না বুইসা অনেক অন্যায় করছি তোমার লগে। আমি জানি আমার অন্যায়ের মাপ নাই, তাও তুমি আমারে মাপ কইরা দাও। আমি এতদিন ভাবতাম মানুষ সুন্দর হইলেই তার জীবন সুন্দর, কিন্তু ওই দিন তোমার ভাই যখন আমারে তোমাগো ছোট কালের কথা কইল, বড় হইয়ার পরের কথা কইল, তোমার লগে ঘন্টা ঘন্টার কথা কইল, আমার মইরা যাইতে ইচ্ছা করতেছিল। এমন জনম দুঃখী মাইয়ারে আমি কত কষ্ট দিলাম। কেমনে? আমি তো সবচেয়ে বেশি পাশানি। ও চারু, তুমি আমারে মাফ করবা না বইন? আমি না হয় বোকা ছিলাম, কিছু জানতাম না। তুমি কেন আমার কথা ধইরা চইলা গেলা? বোকা মানুষকে কথা কি ধরন লাগে বলো? আহো, তুমি ঘরে আহো। আমি আর কোথাও যাইতে দিব না তোমারে। তুমি আমাগো সাথেই থাকবা আজকে থেকে। চারু অনুভূতিহীনের মতো দাঁড়িয়ে রইল। ফাতেমার এই কান্না, তার এই আকুতি চারুর মনকে ছুঁয়ে যেতে পারল না। কষ্ট হচ্ছে না, মায়া হচ্ছে না, ভালোবাসার অনুভূতি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। অথচ প্রথম দিকে চারু খুবই চাইতো ফাতেমা তার সাথে ভালো আচরণ করুক, একটু ভালোবেসে মায়ের মতো আগলে নিক। মা আর বোনের পর ভাবিরাই নাকি মায়ের দায়িত্ব পালন করে। তুমি বহো, আমি তোমার জন্য পানি নিয়ে আহি। ফাতেমা চলে গেল। ফাতেমার এমন আন্তরিকতার কারণ বুঝতে পারছে চারু। হামিদ সম্ভবত ফাতেমাকে সব জানিয়েছে, আর আবেগী ফাতেমা অল্পতেই গলে গেছে। চারু সেসব নিয়ে মাথা ঘামালো না। হামিদের সাথে দেখা করাটা একান্ত জরুরি। কিছুক্ষণের মাঝেই ফাতেমা পানি নিয়ে এলো। চারু হামিদের কথা জিজ্ঞেস করতেই ফাতেমা জানালো হামিদ কিছুক্ষণের মাঝেই দুপুরে খাবার খেতে আসবে। চারু লতার কাছে গেল। মেয়েটা ঘুমিয়ে আছে, কি মিষ্টি দেখতে। লতা প্রিম্যাচিওর বেবি, 7 মাস 17 দিনের মাথায় লতার জন্ম। হামিদ আর ফাতেমার বিয়ে তখন মাত্র 13 মাস। ঘুমের মাঝেই দাঁতবিহীন একটা মুচকি হাসি দিল লতা। চারু অনুভব করলো এই মেয়েটার হাসিতে সত্যি অদম্য মায়া লুকিয়ে আছে। চারু নিজের ছোটবেলার একটা ছবি দেখেছিল, নানু বাড়িতে তোলা ছবি। তারা ধনী ছিল বিধায় শখের বসে চারুর ছোট মামা একটা ক্যামেরা কিনে নেন। সেটা দিয়েই চারুর ছবি তোলা হয়। চারু সেই ছবিটি বর্তমানে লতার মতোই লাগে, দাঁতবিহীন হাসির একটা ছবি। এমনকি চারুও প্রিম্যাচিওর বেবি ছিল। দুজনের মাঝে কি অদ্ভুত মিল। চারুর ভিতর হঠাৎই বিষাদে ছেয়ে গেল। চারু অনুভব করলো তার ভীষণ কান্না পাচ্ছে। শেষ কবে সে কান্না করেছিল তা মনে করতে পারছে না, কিন্তু আজ ভীষণ কান্না পাচ্ছে। চারু ঘুমন্ত লতাকে বুকের মাঝে চেপে ধরলো। মাগো, ফুপ্পির মতো হয়েছো ভালো কথা, কিন্তু ফুপ্পির ভাগ্যটাকে নিজের ভাগ্য হিসেবে বরণ করে নিও না। তোমার বাবাটা খুবই ভালো, আমার বাবার মতো নয়, তোমাকে খুবই ভালোবাসে। যতদিন তোমার বাবা আছে ততদিনে তোমার কিচ্ছু হবে না, দেখে নিও। তোমার জন্য হলেও তোমার বাবাকে একটি সুন্দর জীবন কাটাতে হবে। তুমি চিন্তা করো না, আমার অভিশপ্ত জীবনে তোমার বাবাকে আমি জড়াবো না। বাবার ছায়া মাথায় না থাকলে একটা মেয়ে যে কতটা অসহায় হয় সেটা কেবল একমাত্র একজন বাবার ছায়াহীন মেয়েই বলতে পারে। আমিও তেমনই এক মেয়ে, বাবা থেকেও বাবা ছিল না আমার। তোমাকে এমন জীবন ভোগ করতে হবে না মা, তোমার বাবা করতেও দিবে না, দেখে নিও। আচমকা চারুর এমন আচরণে লতার ঘুম ভেঙে যায়। ফুপ্পিকে চিনতে দেরি হয় না তার। তার ফুপ্পি কান্না করছে এটাও সম্ভবত সে বুঝতে পেরেছে, তাই এভাবে আচমকা ঘুম ভেঙেও সে কাঁদছে না। সযত্নে চারুর চোখের পানি মুছিয়ে দিল। চারু স্তব্ধ হয়ে গেল বাচ্চা মেয়েটার এমন আন্তরিকতায়। লতা চুপচাপ চারুর কপালে আলতো একটা চুমু এঁকে দিল। চারু অনুভব করলো তার ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। অনেক দিন পর এমন ভালো লাগা অনুভূত হচ্ছে। লতার মুখ দেখেই ভেতরটা প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে। এইটাই সম্ভবত রক্তের সম্পর্কের বন্ধন। ফাতেমার কণ্ঠে উচ্ছ্বাস ঝরে পড়ছে। ফাতেমা শ্যামলা হলেও মুখটা মায়াবী। তাকে দেখে চারু একটু মুচকি হেসে পড়ল। রক্তের সম্পর্ক তো ভাবি, এভাবে কিভাবে ভুলে যাব বলো? ফাতেমা উত্তর দেওয়ার আগেই বাসার কলিং বেল বেজে উঠল। প্রথমে 2 বার, তারপর 1 বার, তারপর আবার 2 বার। ফাতেমা এবং চারু দুজনেই বুঝতে পারলো হামিদ এসেছে। এমন স্টাইলে বেল কেবল হামিদই বাজায়। ফাতেমা দরজা খুলে দিতেই হামিদ ভেতরে ঢুকলো। ফাতেমার হাসি মুখ দেখেই বলল, অকারণে হাসো কেন? বুঝে ধরছে? হাসবা না, হাসলে তোমার কটু দেখতে লাগে।
ফাতেমার মুখের হাসি বিলীন হয়ে গেল, তথাপি কিছু বলল না। এখন এইসব তার গা সওয়া হয়ে গেছে। যত সম্ভব মুখ স্বাভাবিক করে বলল, চারু আইজ আমাগো সাথে দেখা করতে আইছে। হামিদ ফাতেমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে আসলে সত্য বলছে নাকি বানোয়াট কথাবার্তা। তবে ফাতেমার কথাটা বানোয়াট বলে মনে হলো না। হামিদ দৌড়ে ছুটে গেল ভেতরের দিকে। চারু তখনও লতাকে জড়িয়ে ধরে রেখেছে। হামিদকে দেখেই চারু একটু হাসলো। হামিদ ধীর পায়ে গিয়ে চারুর পাশে বসলো। কেমন আছোস? আমি জেল পালিয়েছি, আমাকে কে সাহায্য করেছে জানো? তুই কেমনে জানতিস সাজিদ তোরে জেল থেকে পালানোর সাহায্য করবে? যদি না করতো, আমার কথা না শুনে এত বড় ঝুঁকি কেন নিলে? এই বিশ্বাস ছিল তোর আমার প্রতি? রাগ করো কেন তুমি? আমার পরিকল্পনা তো সফল হয়েছে। নাজিমুদ্দিনকে খুন করার সাথে সাথে আমার বসকে খোঁজার সব উপায় হারিয়ে ফেলি। সেটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল, কিন্তু সংশোধন তো করতে হবে বলো। তাকে তো আমি এভাবে ছেড়ে দিতে পারি না। যদি সাজিদ সাহায্য না করতো তাহলে? আমি জানতাম করবে। একমাত্র পুলিশের সাহায্যেই তাকে ধরা সম্ভব। যদি না করতো তো? ধুর, বারবার এক কথা বলো কেন? করেছে তো। আর যদি না করতো তাহলে আর কি, আমার ফাঁসি হতো। হামিদ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল চারুর দিকে। চারু সেটাকে বিশেষ পাত্তা দিল না। চারু জানে হামিদ তার জন্য এত উতলা কারণ হামিদ তাকে নিজের জীবন দিয়ে ভালোবাসে। হামিদের সম্পূর্ণ অধিকার আছে চারুর এমন নির্বোধের মতো কাজকর্মে, ওর উপর রাগ করার, ওকে শাসন করার। আমার কলিজাটা মনে হয় ছিঁড়া যাইতেছিল যখন তুই আমার কথা মাইন না পুলিশের কাছে আত্মসমর্পণ করলে। 5 ওয়াক্ত নামাজ কোনো কালে পড়তাম না, কিন্তু তুই যখন পুলিশের কাছে ধরা দিলে তখন 5 ওয়াক্ত নামাজ পড়া শুধু তোর সুস্থতা কামনা করছে। তুই ভাবতেও পারবি না এই কয়টা মাস কেমনে কাটছে আমার। তোর কিছু হয়ে গেলে পর্যন্ত আমার খোঁজটা পাইতাম না। হামিদের কণ্ঠস্বর স্বাভাবিক হলেও সেখানে প্রকাশ পাচ্ছে রাগ, অভিমান, জেদ আর ভালোবাসা। আল্লাহ একজন মানুষকে কখনোই সম্পূর্ণ নিঃস্ব করে না, একদিকে খালি করলে আরেক দিকে ঠিক পূর্ণ করে দেন। হামিদ চারুর সেই পূর্ণতা। ভাগ্য করেই হামিদের মতো একটা ভাই সে পেয়েছিল। কয়জন মেয়ে এমন ভাগ্য করে জন্মায় যাদের হামিদের মতো ভাই আছে? তোমার খুব অভিমান না আমার উপর? হামিদ উত্তর দেয় না। আসলেই খুব অভিমান তার চারুর প্রতি। হামিদ উত্তর দেয় না। আসলেই খুব অভিমান তার চারুর প্রতি। চারু হামিদের কাঁধে নিচের মাথাটা রাখলো। সবচেয়ে প্রশান্তির এবং ভরসার একটি জায়গা। এই জায়গাটা চারুর জন্য সম্পূর্ণ নিরাপদ। দুনিয়ার কারোর সাধ্য নেই এখানে চারুর ক্ষতি করা। হামিদের জীবন চলে যাওয়া আগে কেউ চারুর গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না, চারুর বিশ্বাস। কিছু খাইছস? এখন কই থাকোস? এসআই এর বাড়িতে। সে তোরে কেন সাহায্য করলো? আর তুই জানলি বা কিভাবে সে তোরে সাহায্য করবো? বলতে ইচ্ছে হচ্ছে না, পরে বলি। না, এখনই বল। আমার না তাকে ঠিক বিশ্বাস হয় না ভাইয়া। কেন? জানি না, দুনিয়ার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। কিছুক্ষণ আগে ভাবি কত ভালো আচরণ করলো আমার সাথে, কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না। এই দুনিয়ায় সম্ভবত তুমিই একমাত্র মানুষ যার উপর আমি শতভাগ বিশ্বাস রাখি, চোখ বন্ধ করেও বিশ্বাস রাখি। তাহলে আমার কথা সেদিন শুনলি না কেন? এখনো জানোয়ারটাকে খোঁজা হয়নি যে, তার সাথে অনেক হিসেব বাকি আছে। আমরা নিজেরা খুঁজে নিতাম তোরে। কি দরকার? পুলিশ তো আর এমনি এমনি আমাকে সাহায্য করছে না, নিজের কৃতজ্ঞতা প্রকাশ করছে। কেমন কৃতজ্ঞতা? সাজিদের প্রাক্তন স্ত্রী সাইমার সম্পর্ক ছিল পুলিশ অফিসার হোসেনের সাথে, তার জন্যই সাজিদের সংসার ভেঙেছে। তার মেয়েটা মাহারা হয়েছে। হোসেন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই সাজিদের ইচ্ছে ছিল তাকে খুন করা। কিন্তু নিয়মের বেড়া জালে আটকা পড়ে যায় সাজিদ। সাইমার প্রতি তার ভালোবাসা ছিল না, কিন্তু তারা দুজনেই ছিল বিশ্বাসঘাতক। আর এই বিশ্বাসঘাতককে খুন করেছি আমি, তাই এই কৃতজ্ঞতা। সে কি স্যামরেও খুন করতে চায়? না, সাইমাকে বাঁচিয়ে রাখবে নিজের চোখে তার কষ্ট দেখার জন্য। তবে ওই বাসায় গিয়ে আমি কিছুটা কনফিউশনে পড়ে গেছি। আমার মনে হচ্ছে আমি একদিন যা দেখেছি, যা শুনেছি সব সত্যি নয়। এই সত্যির আড়ালেও আরো অনেক কিছু লুকায়িত আছে, আর আমি নিশ্চিত আমি সম্পূর্ণ সত্যি জানি না। কি দরকার জানার? তুই চাস বসরে খুঁজে তাকে খুন করতে, নিজের কাজ হাসিল করবি আর চলে যাবি। পুলিশের সত্য উদ্ঘাটনের কি দরকার? সেটা নিয়েই কথা বলতে এসেছি তোমার সাথে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। বল। সপ্তাহ 2 আগে সাজিদ আমাকে আমার কলেজে নিয়ে যায়। সেখান থেকে আমরা বুড়িগঙ্গা নদীর ব্রিজের উপরে যাই। সেখানেই সাজিদ আমাকে প্রথমবারের মতো জানায় আমি যদি চাই সে আমাকে আইনের হাতে তুলে দেবে না, আমি নিজের মতো আমার জীবন শুরু করতে পারি। আইনের হাতে তুলে দেবো মানে? অসম্ভব। তুই জানোস তুই যে খুনগুলো করছস তার জন্য তোর ফাঁসিও হইতে পারে। জানি। জানোস তো এখনো ওখানে পড়ে আসোস কেন?
আমার জীবনের এমনিও কোনো মূল্য নেই, বেঁচে থেকে কি হবে? চারুর কথাটা বলতে দেরি হলেও হামিদের তাকে সজোরে থাপ্পড় মারতে দেরি হলো না। যে মেয়ের মঙ্গল কামনায় দিন রাত মসজিদে বসে থাকে, সেই মেয়ে কিনা নিজে মৃত্যুর কামনা করছে। কতটা স্বার্থপর হলে মানুষ কেবল নিজের চিন্তাই করে, তার চারপাশের মানুষদের চিন্তা করে না। মারলে কেন? তোরে তো খুন করে ফেলা উচিত। চারু আর কথা বাড়ালো না। সে সম্ভবত হামিদের চিন্তা ভাবনা কিছুটা বুঝতে পেরেছে, তাই সে সম্পর্কে কথা না বাড়ানোই শ্রেয়। ছোট থেকে হামিদের কাছে সে কত থাপ্পড় খেয়েছে তার ইয়ত্তা নেই, তাই শুধু শুধু এটা নিয়ে মাতামাতি করে রকচটা হামিদের রাগ আরো বাড়ানোর ইচ্ছে হলো না চারুর। আমার কথাটা শোনো, অযথা রাগ দেখিও না। আমি এমন এক গোলক ধাঁধায় পড়ে গেছি যার থেকে বের হওয়া অসম্ভব প্রায়। পুলিশটার সম্পর্কে সত্য জানতেই হবে আমার। সেদিন কিছুক্ষণের ব্রিজে থাকার পরে আমি আর সাজিদ বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় পৌঁছানোর পর আমি নিজের ঘরে চলে গেলেও সাজিদ নিচে থেকে যায়। আমিও ভুলে আমার ব্যাগটা নিচে ফেলে চলে গিয়েছিলাম। সেটা নিতে এসেই আমি সাজিদ আর তার মায়ের কিছু কথোপকথন শুনি। নিজের ঘরে ঢোকার পরই চারু বুঝতে পারলো পানি খাওয়ার সময় সে তার ব্যাগটা সোফায় রেখেছিল। চারু আবার নিচে চলে যায় ব্যাগটা আনতে। সেই ঘরেই বসেছিল সাজিদ এবং নাজমা বেগম। তারা চারুকে নিয়ে পরস্পরের সাথে কিছু কথা বলছে। শোন বাবা, আমি যা বলছি তা মেনে নে। এইটা কিভাবে হয় মা? চারুলতা এখন আমার দায়িত্ব, তাই বলে আমি ওকে বিয়ে করে নিতে পারি না। এখন দায়িত্ব নিতে পারলে সারা জীবন দায়িত্ব নিতে পারবি না। এখন না হয় তোর কাছে আছে, কিন্তু কেস শেষ হলে তো তাকে চলে যেতে হবে। তোর ভাষ্য মতে এই দুনিয়ায় আর ওর কেউ নেই, তাই ওকে তোর সাথে থাকতে বলা হয়েছে। কিন্তু এরপর ও কোথায় যাবে? একা সুন্দর একটা মেয়ে কিভাবে বাঁচবে? এখানে মেয়েরা একটু সুন্দর হলেই বাবা মায়ের চিন্তা শেষ থাকে না। আর চারুলতাকে তো সেখানে আগুন সুন্দরী বললেও ভুল হবে না। তাকে নিয়ে তুমি এত কেন ভাবছো মা? সে কিভাবে থাকবে সেটা তার ব্যাপার। তুই যদি তাকে বিয়ে করিস তাহলে সমস্যা কোথায়? তুমি বুঝতে পারছো না মা? এমনটা হয় না। হতেই পারে চারুলতার অন্য কাউকে পছন্দ, সে কেন আমাকে বিয়ে করবে? নাজমা বেগম দমে গেলেন। আসলেই তিনি এমন কিছু ভাবেননি। চারুর পছন্দ থাকতেই পারে। মেয়েটার সাথে আমাদের কথা বলা উচিত সজিত। কোনো দরকার নেই মা, এটা সম্ভব নয়। সাজিদ নাজমা বেগমকে আর কথা বাড়াতে দিল না। সে উঠে চলে গেল। তবে নাজমা বেগম এরপর থেকে প্রায় সময়ই সাজিদকে চারুর সম্পর্কে এটা সেটা বলতো। মানুষের মন সদা পরিবর্তনশীল। এক টানা কারোর কথা নিয়মিত শুনলে মনের অজান্তেই তার জন্য মনের ভিতর একটা জায়গা ঠিক হয়ে যায়। সাজিদের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। এক সময় নিজের মেয়ের কাছে যে মেয়েকে ঘেঁষতে দিতে ভয় পেত, সেই মেয়েকেই তার মা হওয়ার প্রস্তাব করে সাজিদ নিজে। চারু অবাক হয়নি। নিরুত্তর অনুভূতিহীন চোখে তাকিয়েছিল সাজিদের দিকে। চারুর এই অবাক না হওয়া দেখে অবাক হয় সাজিদ নিজেই। আপনি খুবই অদ্ভুত চারুলতা। চারু উত্তর দেয় না, কোনো অনুভূতিও ব্যক্ত করে না। কেমন যেন অনুভূতিহীন পাথরের মতো হয়ে গেছে সে। চারুলতা, আপনি ভেবে জানাবেন। তবে হ্যাঁ, আপনার উপর কোনো জোর নেই। আমি আমার ইচ্ছে জানিয়েছি, আপনি আপনার ইচ্ছে জানাবেন। আপনার সম্মতিতেই সব হবে। আমি আসছি। এরপরই আমি সুযোগ খুঁজতে থাকি তোমার সাথে দেখা করার। সুযোগও পাই প্রায় 1 সপ্তাহ পর। আর এখন আমি তোমার সামনে। এখন কি করতে চাস তুই? আমি জানি না, তোমার কি মনে হয় আমার কি করা উচিত? তারে বিয়ে করলে সে তোরে পুলিশের হাতে তুলে দিব না, তাই তো? স্বার্থপরের মতো কথা বলো না। মৃত্যুকে আমি ভয় পাই না। কিন্তু তোর মৃত্যুর কথা শুনলে আমি ভয় পাই। আমার না নাজমা বেগমকে ঠিক সুবিধার লাগছে না। কেন? জানি না, কোনো এক অজ্ঞাত কারণে আমার মনে হচ্ছে নাজমা বেগম যেমন তিনি আমাকে তেমন দেখান না। আর সাজিদ? বুঝতে পারছি না। তাকে আমি ঠিক যেমন পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, তেমনই অবিশ্বাসও করতে পারছি না। লোকটাকে খুব ভালো মনে হয়। এতদিন তাদের বাসায় আছি, সে চাইলেই সুযোগ নিতে পারত, কিন্তু কোনোদিন খারাপ দৃষ্টিতে তাকায়নি পর্যন্ত। উল্টো আমাকে বিয়ের প্রস্তাব দিল। তোর কি মন চায়? আমার মনে এখন কিছুই চায় না। আমি তাদের ঠিক বিশ্বাসও করতে পারছি না, আবার অবিশ্বাসও করতে পারছি না। আমার মনে হয় তারা নিজেদের একটা আবরণের সাহায্যে ঢেকে ফেলেছে, যা দেখাচ্ছে সবটাই মিথ্যে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এখানে কিছু একটা ঘাপলা আছে। এরা যখন এতদিনে কিছু করে নাই, মনে হয় না পরেও কিছু করব।
তুই রাজি হয়ে যা, তুই তো বেঁচে যাবি, আর কি চাই? বেঁচে থেকে যদি আবারও কোনো এক নরকে গিয়ে পড়ি, এখন কোনো সম্পর্ক করতে খুব ভয় পাই আমি, ভীষণ ভয় পাই। কাল শিয়াবরে দেখলাম টিভিতে, একটা হাসপাতাল বানাইতেছে, বেশ নাম ডাক। পোলাটাও ভালোই ছিল, তার সাথে বিয়ে হইলে মনে হয় তোর জীবনটা সুন্দর হইতো। শুধু শুধু তুই তার সাথে বিয়েটা ভাঙলি। চারু একটু চমকে উঠল। সে কখনো হামিদকে বলেনি শিহাবের সাথে বিয়েটা সে ভেঙেছে। তবে হামিদ কিভাবে জানলো? হামিদ সম্ভবত চারুর ভাবনা ধরতে পারলো। আমি তোর ভাই চারু, তোর মাথায় যদি বুদ্ধির পাহাড় থাকে, আমার মাথায় কি বুদ্ধির টিভি থাকবো না? তোমার কথার কোনো যুক্তি নেই। শিহাব নাজিমুদ্দিনের সৎ ছেলে হিসেবে সে আমাদের ভাই হয় শিয়াবের মা আর আমাদের মা কি এক? শিয়াবের বাপ আর আমাগো বাপ কি এক? না। শিয়াবের বাপকে সেটা কেবলই তার মাই জানতো। শিয়াবকে পেটে নিয়ে সে নাজিমুদ্দিনকে বিয়ে করে, তাই শিয়াবের বাবাও নাজিমুদ্দিন না, বাবাও এক না, মাও এক না। তাহলে সে কিসে আমাগো ভাই? তার কথা এখানে কেন টানছো? যা চলে গেছে সেটা গেছে। দেখ চারু, তুই কি করবি সেটা তুই জানোস, কিন্তু ভুলে যাস না তোর জন্য আমার চিন্তা সবচেয়ে বেশি। তোর কোনো কষ্ট আমি দেখতে পারব না। যা করবি ভাইবা চিন্তা করবি, খালি নিজের দিকটা না দেখা আমার দিকটাও ভাববি। তোরে ভালো থাকতে হইব চারু, আরো অনেক বছর বাঁচতে হইব। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হামিদের ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। না তো, কে কইছে আমি তোরে ভালোবাসি? নিহাত মা তোর দায়িত্ব আমাকে দিয়া গেছিল, নইলে এমন পেতনিকে নিজের গালে ঝুলাতে কে চায়? চারুর ভ্রু যুগল কুঞ্চিত হলো। সে জানে হামিদ তাকে খেপানোর জন্য কথাটা বলেছে, কিন্তু তাও চারুর ভীষণ রাগ হলো। এতক্ষণ সে লতাকে কোলে নিয়েই বসেছিল, সাবধানে তাকে নামিয়ে দিল। দাঁড়াও, রান্নাঘর থেকে লঙ্কা গুঁড়োটা নিয়ে আসি। ছোটবেলার কথা মনে আছে তো? এইবার এই লঙ্কা গুঁড়ো দিয়ে তোমাকে আমি গোসল করাবো। আবারও ছোটবেলার ফিল নাও। আপনার কাছে 5 মিনিট সময় আছে ভাবার জন্য? আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে এখনই এই মুহূর্তে বিয়ে করতে হবে। কলেজ থেকে ফেরার সময় চারুর কথায় হকচকিয়ে গেল সাজিদ। তার ঠিক বোধগম্য হলো না চারু ঠিক কি বলতে কিংবা করতে চাইছে। আপনার কথার মানে বুঝতে পারলাম না চারুলতা। সোজা বাংলাতেই তো বললাম। আপনি যদি আমাকে বিয়ে করতে চান তো এখনই কাজী অফিসে চলুন। আজই আমাদের বিয়ে হবে এবং আজ বিয়ে করেই আমরা বাসায় ফিরবো। আর যদি এমনটা না হয় তাহলে আর কখনোই আমাদের বিয়েটা হবে না। এখন সিদ্ধান্ত আপনার। কিন্তু বিয়ের জন্য তো মা বাবাকে প্রয়োজন, তাকে নিয়ে তারপর। না, বিয়ে হলেই একমাত্র উনি বিয়ের সম্পর্কে জানবে, তার আগে নয়। কিন্তু চারুলতা। 5 মিনিট থেকে অলরেডি 2 মিনিট পার হয়ে গেছে সাজিদ। আপনার কাছে আর 3 মিনিট সময় আছে। চারু কিছুটা অদ্ভুত সেটা সাজিদ জানে, কিন্তু তাই বলে চারু তাকে এমন গোলক ধাঁধায় ফেলে দেবে তা ছিল সাজিদের কল্পনাতীত। সাজিদের মনে হলো এমনিতেই তার মা চায় চারুর সাথে ওর বিয়েটা হোক, তাই তার আপত্তি করার কোনো কারণ নেই। সাজিদ চারুর কথায় সম্মতি জানালো। চারুর ঠোঁটে দেখা মিলল দুর্ভেদ্য রহস্যময় এক হাসির। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি সাজিদ? শতভাগ পারেন। আপনি কি আমাকে বিশ্বাস করতে পারেন? বিশ্বাস না করলে আপনাকে আমার জীবন সঙ্গিনী হওয়ার প্রস্তাব করতাম না চারুলতা। তাহলে আমার সাথে চলুন। কোথায় যাব? এক্ষুনি তো বললেন আমাকে বিশ্বাস করেন। বিশ্বাস করেই না হয় আমার সাথে কিছুক্ষণ চলুন। সাজিদ চারুর দেখানো পথে গাড়ি চালিয়ে নিয়ে গেল। বেশ অনেকটা দূরে একটা গলির সামনে গাড়ি দাঁড় করাতে বলল চারু। আপনাকে একজনের সাথে দেখা করাতে চাই সাজিদ, দেখা করবেন? কথাটা বলে চারু সাজিদের উত্তরের জন্য অপেক্ষা করলো না, চুপচাপ নিচে নেমে গেল। সাজিদও চারুর সাথেই নিচে নেমে গেল। কিছুটা দূরেই সাজিদ একজন ছেলেকে দেখলো। বয়স সম্ভবত 22-23। শুভ্র গায়ের রঙে শুভ্র রঙের শার্ট দারুণ শোভা পাচ্ছে, সাথেই পরনে একটি কালো রঙের জিন্স প্যান্ট। সবচেয়ে নজর কাড়া যে ব্যাপারটা সেটা হলো চারুর সাথে তার মুখের অদ্ভুত রকম মিল। সত্যি যে কেউ দেখলেই বিশ্বাস করতে বাধ্য এরা ভাই বোন। যমজ বললেও হয়তো কেউ অবিশ্বাস করবে না। ছবিতে অনেকবার সাজিদ দেখেছে এই যুবকটিকে, কিন্তু সামনাসামনি এই প্রথম। বিয়েতে আমি আমার পক্ষে সাক্ষী হিসেবে আমার ভাইকেই রাখবো। আপনার কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকার কি আছে? কেমন আছো হামিদ? ভালোই আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার মেয়ে আর স্ত্রী কেমন আছে? তারাও ভালোই। গাড়িতে উঠে পড়ো তোমরা দুজন, তাড়াতাড়ি যেতে হবে। সাজিদ আর চারু সামনে বসে পড়ল, আর হামিদ বসলো পিছনে। সাজিদ ভাবতেও পারেনি সে এখানে হামিদকে দেখবে। হামিদের সাথে কি আপনার রেগুলার যোগাযোগ ছিল চারুলতা? না। মাঝে মাঝে হতো? না।
তাহলে হামিদকে কিভাবে ডেকেছিলেন আপনি? বলবো না। সাজিদ কথা বাড়ালো না। সময় করে না হয় জানা যাবে। এখন চারুকে ঘাটানোর অভিপ্রায় হলো না তার। সাজিদের ধারণা ছিল না চারু আদৌ তাকে বিয়ে করতে রাজি হতে পারে, কিন্তু আচমকা এমন কিছু হওয়ায় কিছুটা ভরকে গিয়েছিল সে। চারুর অদ্ভুত ব্যবহারে সাজিদের মনে কিছুটা ভীতি সঞ্চারিত হচ্ছে। সে পারবে তো মেয়েটাকে আবার আগের মতো স্বাভাবিক করে নিতে? সাজিদ জানে একটু ভালোবাসা দিয়েই চারুলতাকে স্বাভাবিক জীবনে আনা সম্ভব, কিন্তু সে কি এইটা করতে সক্ষম হবে? চারু কি আদৌ তাকে ভালোবাসবে? না বাসলে ভালোবাসা অর্জন করতে হবে। মোট কথা, চারুলতা নামের এই মায়াবতীকে ভালোবাসায় বাঁধতেই হবে। কে জানে কখন মেয়েটার প্রতি অমোঘ এক টান সৃষ্টি হয়েছে মন পিঞ্জরায়। কিন্তু টান যখন অনুভব হয়েছে, মেয়েটাকে তখন নিজের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে একটা সুন্দর জীবন দেবে বলেই সাজিদ নিজের কাছে দায়বদ্ধ হলো। আজ যেই হাতটি সে ধরবে, জীবনের শেষ নিঃশ্বাস অবধি সে হাতটা সে ধরে রাখবে বলে আবারও প্রতিজ্ঞাবদ্ধ হলো নিজেরই কাছে। বিরহ দহনে গন্ধ করিবি আর কত আর, তুই কি দেখিস না এ হৃদয়ের এত হাহাকার? তোর বিরহে পুড়তে হবে আর কতকাল, তুই কি দেখিস না এ হৃদয়ের শক্তি চিৎকার? চারুর ছবিটি নিয়ে কম পক্ষে 3 বার এঁকে ফেললো শিহাব। 3 বারই নিখুঁত আর স্পষ্ট ভাবে সে আঁকতে সক্ষম হয়েছে নিজের স্বর্ণলতাকে। উপরোক্ত বাক্যগুলো শুধুই শিহাবের দেওয়া তার ভালোবাসার অতি আকাঙ্ক্ষিত স্বর্ণলতাকে। শিহাবের ভালোবাসার কষ্ট প্রকাশ করে যাচ্ছে এই শব্দগুলো, কিন্তু শোনার জন্য শিহাবের স্বর্ণলতা কই? শিহাব ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নেই, তার স্বর্ণলতা কোথাও নেই। তার দুঃখগুলো শোনার কেউ নেই, তাকে ভালোবাসারও কেউ নেই। কেন সে আটকে গেল এই কিশোরীতে? স্বল্পক্ষণের পরিচয়ই তো ছিল। ভালোবাসা কেন মুছে না গিয়ে দিনকে দিন আরো গভীর হয়? কেন ভালোবাসার তৃষ্ণা মিটতে চায় না? শিহাবের আফসোস হয়, চারুলতা কেন শুধুই তার আবেগ হলো না? আবেগ হলে নিশ্চয়ই এতদিনে ভুলে যেত, কিন্তু ভালোবাসা তো ভোলা যায় না। গভীর মায়ায় জড়িয়ে পড়তে হয় নিজের অনিচ্ছায়। এতটাই গভীর সে মায়া, যেখানে একবার পড়লে সেখানে তলিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। চাইলেও আর সেই ভালোবাসা নামক অতল গহ্বর থেকে বের হওয়া সম্ভব নয়। শিহাবের কিছুতেই শান্তি লাগছে না। এই গ্রামে আসলেই নিরলস ভাবে মস্তিষ্কটা শুধু শিহাবকে তার মায়াবতীর কথা মনে করায়, একটুখানি দুদণ্ড শান্তিতে বসার জন্যই। প্রেয়সীর বিরহে কি ভয়ঙ্কর কষ্ট হয় তা কেবল এক ভালোবাসায় পাগল প্রেমিক পুরুষই বর্ণনা করতে সক্ষম। সে ছাড়া আর কারো সাধ্য নেই সেই যন্ত্রণার কিয়দংশ অনুভব করার। শিহাব ব্যাগ গোছানো শুরু করলো। এই গ্রামে আর এক মুহূর্ত নয়। স্বর্ণলতার স্মৃতি যে বড্ড পীড়াদায়ক। শিহাবের ব্যাগ গোছানোর মুহূর্তেই ঘরে আগমন ঘটল জমিদার গিন্নির। শিহাবকে জামা কাপড় গোছাতে দেখি ভ্রু কুঁচকালেন তিনি। এইগুলো ব্যাগে ঢুকাইতেছস কেন বাপ? আমি আজ রাতেই গ্রাম ছাড়বো মা। আজ রাইতে গ্রাম সার্ভি মানে? কেন, কি হয়েছে? কিছু হয়নি মা, তার স্মৃতি যে আমাকে বড্ড পোড়াই। আমি মেনে নিয়েছি মা, যে ভালোবাসবে ভালোবাসার আগুনে পড়ে তাকে ছাই হতেই হবে। আমিও হচ্ছি। এ হওয়াটাই স্বাভাবিক, বরং না হওয়াটাই অস্বাভাবিক। জমিদার গিন্নি ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়ে থাকে শিহাবের সামনে। চক্ষুদয় ছলছল করে ওঠে অশ্রু জলে। শিহাব দেখে না জমিদার গিন্নি নিজের অজান্তেই অভিশাপ দেয় চারুকে। তার জন্যই ছেলেটার আজ এই দশা। আবার চারুকে অভিশাপ দেওয়ায় নিজ মনেই তওবা করেন। মেয়েটারই বা কি দোষ? সেও যে আরেক পোড়া কপালি, নইলে বাপের বয়সী একটা লোকের সাথে কি এমন মেয়ের বিয়ে হয়? কি ছিল না এই মেয়ের মাঝে? রূপে গুণে অনন্যা। শিহাব, একটা কথা কই বাপ। বলো মা, তোমার কি আমার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? তুই যাইস না, আমার কথা মান। বিয়া কইরানে দেখবি তারে ভুইলা গেছস। আমার মায়াবতীর জায়গা কেউ দখল করতে পারবে না মা। আমার হৃদয়ের সিংহাসন অনেক আগেই আমি তার নামে করে দিয়েছি। সেখানে অন্য কারো বিন্দু মাত্র হস্তক্ষেপ আমি মানতে পারবো না। এই যে আমার মায়াবতীর সাথে অন্যায় করা হবে। ওর মনে তো ঠিকই অন্য কেউ আছে। থাকুক, সে তো আর আমায় কথা দেয়নি। তার মনের জায়গাটুকু শুধুই আমার। এমনি কইস না বাপ। দেখ,
কিছু মাইয়ার ছবি আনছি অনেক সুন্দর, ওই মাইয়ার সে কম না, তোর নির্ঘাত পছন্দ হইব, তুই খালি একবার দেখ।